গল্পের শুরুটা হয় রাশিয়ান একটা জেলখানা থেকে। রাশিয়ার সব জেলখানা থেকে এই জেলখানার নিরাপত্তা ছিল একদম অন্য লেভেলের। এই জেলখানাতে আবার কয়েদিদের মধ্যে ফাইট করানো হয়। এরপরে দেখা যায় ওই জেলখানার গার্ডরা একটা কয়েদিকে রিং এর মধ্যে নিয়ে আসতে থাকে। তাকে নিয়ে আসার দৃশ্য দেখে বোঝাই যাচ্ছে সে কতটা শক্তিশালী। 4 জন গার্ড মিলে তাকে শিকল দিয়ে বেঁধে এখানে নিয়ে আসে। তার হাইট আর ফিটনেস দেখে বোঝাই যাচ্ছে সে কোনো অংশে একটা দানবের থেকে কম নয়। আর এই ফাইটারের নাম ক্রাশার। ফাইটিং গ্রাউন্ডে আসার সঙ্গে সঙ্গে তো সেখানকার সবাই তার নাম ধরে তাকে উৎসাহ দিতে থাকে। আর এটা দেখে তো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে সে কতটা ফেমাস। তবে এখানকার জেলার আজকে তাকে হারানোর জন্য একটা নতুন ফাইটার নিয়ে এসেছে। তার বিশ্বাস ছিল যে এই ফাইটার এবার তাকে হারিয়ে দেবে। এরপর তো ক্রাশারের বাঁধন খুলে দেওয়া হয় আর রিংয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দুর্দান্ত ফাইট শুরু হয়ে যায়। জেলারের আনা নতুন সেই ফাইটার অনবরত ক্রাশারকে হিট করতে থাকে। তবে ক্রাশারকে দেখে বোঝা যাচ্ছিল যে সব ছোটখাটো আঘাতে তার তেমন কিছু যায় আসে না। ক্রাশার আসলে একটা সুযোগ খুঁজছিল, আর কিছুক্ষণের মধ্যে যখন সেটা পেয়ে যায় সঙ্গে সঙ্গে তার প্রতিপক্ষকে একটা আছাড় মেরে নিচে ফেলে দেয়। তখন জেলার সহ আশেপাশে উপস্থিত সবাই বুঝতে পারে যে আসলে ক্রাশারকে হারানো একেবারে অসম্ভব। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা ইউরি বয়কাকে দেখতে পাই। এই বয়কাই কিন্তু আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র। বয়কা হলো একজন জেল পালানো আসামি। তবে আরেকটা পরিচয় আছে, এসব কয়েদিদের মাঝখানে সে অন্যতম সেরা ফাইটার। তার স্কিল আর স্পেশাল ফাইটিং টেকনিকগুলোই আজকে তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। বয়কার একটা বড় স্বপ্ন হলো সে ফাইটিং রিংয়ে একদিন চ্যাম্পিয়ন হবে, মানে কেউ তাকে হারাতে পারবে না। যার কারণে সে রাশিয়ার এই জেল থেকে পালিয়ে ইউক্রেনে চলে আসে। ইউক্রেনে যাওয়ার পরে তো সে আন্ডারগ্রাউন্ড ফাইট করতে শুরু করে। কিছুদিনের মধ্যে তো এখানে তার অনেক নামডাক হয়ে যায়। তার স্কিলের কাছে কোনো প্রতিপক্ষই টিকতে পারে না। তো ফাইটিং শেষ করে সে একটা গির্জায় চলে যায় আর সেখানকার ফাদারকে অনেকগুলো বাইবেল উপহার দেয়। এসব তার নিজের টাকায় কেনা। ফাদার তখন তার দিকে তাকিয়ে বলে যে তোমাকে ছাড়া হয়তো আমাদের এই চার্চটা কোনোভাবে চালানো সম্ভব ছিল না। তুমি আসলে অনেক ভালো মনের একজন মানুষ। এই সময় ফাদার তাকে আরো বলে যে তুমি যদি তোমার জীবনে কোনো কষ্ট থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাকে তোমার এই ফাইটিং জীবন থেকে ফিরে আসতে হবে। তুমি যে ফাইটিংগুলো করো এগুলো কোনোভাবেই কোনো ভালো মানুষ করতে পারে না। এক কথা বললে এটা একটা জঘন্য অপরাধ। তাই আমি মনে করি তুমি খুব দ্রুতই নিজেকে ফাইটিং জগৎ থেকে সরিয়ে নেবে। ফাদারের কথায় বয়কা কোনো উত্তর দেয় না, চুপচাপ করে শুধু শুনতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই বয়কা যখন প্র্যাকটিস করছিল তখন তার ম্যানেজার গ্রিল তার সামনে এসে জানায় ইউরোপিয়ান মিক্স মার্শালের টুর্নামেন্ট খুবই জনপ্রিয়। আজকে সেখান থেকে কিছু গেস্ট আসবে। তুমি যদি তোমার ফাইটিং স্কিলের মাধ্যমে তাদেরকে খুশি করতে পারো তাহলে তারা তোমাকে চ্যাম্পিয়ন টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য সহযোগিতা করতে পারে। বয়কা তার ম্যানেজারের কথা শুনে তো খুবই খুশি হয়ে যায়, কারণ সে তো কনফিডেন্ট প্রতিপক্ষ যেই হোক না কেন সে জিতবেই। এরপর তো সে ফাইট শুরু হয়ে যায়। বয়কার প্রতিপক্ষে নেমেছে ভিক্টর নামের একজন ফাইটার। ভিক্টর কিন্তু ফাইটার হিসেবে কোনোভাবে কম যায় না। প্রথম দিকে ভিক্টর বয়কাকে প্রচন্ড মারতে থাকে, কিন্তু একটা সময় বয়কা কামব্যাক করে আর এরপর তো সে তার দুর্দান্ত স্কিল দেখাতে শুরু করে। সে প্রথমে লাফিয়ে উঠে তার মুখে আঘাত করে, এতে ভিক্টরের মাউথ গান সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে আর রক্তাক্ত অবস্থায় ভিক্টর চেষ্টা করে আবারও সেটা মুখে নেওয়া। আবারও ফাইটিং শুরু হয় আর বয়কা তো এবার তাকে উড়াধরা মারতে থাকে। এদিকে ভিক্টর তো কোনোভাবে মানতে পারছে না যে এখানে এসে তাকে বয়কার কাছে হেরে যেতে হবে, এই জন্য সেও বয়কাকে মারতে থাকে। পরে তো বয়কা ভিক্টরকে একটা ঘুষ মেরে সেখানে অজ্ঞান করে দেয় আর বয়কা শেষমেশ জিতে যায়। চারদিকে তার ফ্যানরা তো তার নাম ধরে উল্লাস করতে থাকে। ফাইটিং শেষ করে বয়কা যখন তার ড্রেস চেঞ্জ করছিল তখন টুর্নামেন্টের লোকজনরা তার সঙ্গে দেখা করতে আসে। তারা বলে যে আজকে থেকে 2 সপ্তাহের মধ্যে টুর্নামেন্ট শুরু হবে, আর একবার যদি তুমি টুর্নামেন্টে জিতে যাও তাহলে কিন্তু তোমার পুরো জীবনটাই বদলে যাবে। এটা শুনেই তো বয়কার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ তার তো একটাই স্বপ্ন চ্যাম্পিয়ন হওয়া। এদিকে তার ম্যানেজার গ্রিলকে এই ম্যাচটা জিতে যাওয়ার জন্য তার পাওনা টাকা বুঝিয়ে দেওয়া হয়। এরপরে ড্রেস পরিবর্তন করে ফ্রেশ হয়ে যখন সে বাসায় ফিরছিল তখন দেখতে পায় যে ভিক্টরের অবস্থা একদম খারাপ। তাকে খুব দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মাঝপথে এসে মারা যায়। এই খবরটি যেন বয়কা কোনোভাবে মেনে নিতে পারছে না। বাসায় গিয়ে তো সে কোনোভাবেই 2 চোখের পাতা এক করতে পারছিল না। তখন তার বারবার চার্চের ফাদারের কথা মনে পড়তে থাকে, কারণ ফাদার তাকে বলেছিল সে যেন কোনোভাবে এই ফাইটিং এর সঙ্গে জড়িয়ে না পড়ে। এরপরে ওই রাতটি কোনো মতে পার করে দিয়ে সে তার ম্যানেজার গ্রিলের সঙ্গে দেখা করতে যায়। গ্রিল তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে ভিক্টরের মৃত্যুতে তুমি এত ভেঙে পড়ছো কেন? প্রত্যেকটা ফাইটারই তো তার নিজের জীবন বাজি রেখে খেলতে নামে। দুর্ভাগ্যবশত তার মৃত্যু হয়েছে, এটার জন্য তুমি কোনোভাবে দায়ী নয়। তুমি তো শুধু নিয়ম অনুযায়ী ফাইট করে গিয়েছো। কিন্তু এসব শুনেও তো কোনো মতেই থেমে থাকে না। সে বারবার বলতে থাকে যে তার পরিবার সম্পর্কে তুমি কি কিছু জানো? এরপরে গ্রিল ভিক্টরের আনা একটি ব্যাগ তাকে দিয়ে দেয়। ব্যাগটি খোলার পর সে একটা ছবি দেখতে পায়। এই ছবিটাতে ভিক্টর আর তার স্ত্রী ছিল, সাথে একটা চিঠিও ছিল, যেটা পড়ে তো বয়কা আরো বেশি ভেঙে পড়ে। সে কোনোভাবে মানতে পারছিল না যে তার কারণে কোনো একজন ব্যক্তি মারা গিয়েছে। সে গ্রিলের ওপরে প্রচন্ড রেগে যায় আর বলে যে আমার কারণে শুধু একটা মানুষ না, গোটা পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, আর তুমি বলছো এতে কিছু যায় আসে না।
তাই বয়কা এবার ডিসিশন নেয় যে যেভাবেই হোক সে ভিক্টরের স্ত্রীর সঙ্গে দেখা করবে, তার কাছে গিয়ে সমস্ত কাজের জন্য ক্ষমা চেয়ে নেবে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই সেখানে ভিক্টরের সমাধির কাজ চলছে। আজকে এখানে অনেক মানুষই উপস্থিত আছে, পাশাপাশি রাশিয়ার সব থেকে বড় মাফিয়া জোরকে আমরা দেখতে পাই। তবে এখানে এসে সে ভিক্টরের স্ত্রী আলমার দিকে তাকিয়েছিল। এরপর সে তাকে ডেকে বলে যে তুমি আর ভিক্টর মিলে আমার কাছ থেকে অনেক টাকা লোন করেছো, আমার মনে হচ্ছে না যে এই অবস্থাতে তুমি কোনোভাবে সেই লোন পরিশোধ করতে পারবে। তাই একটা কাজ করো, তুমি বরাবরের জন্য আমার হয়ে যাও, তাহলে আর তোমাকে ওই লোনটা পরিশোধ করতে হবে না। আর এই কাজ করলে কিন্তু তুমি খুব সহজে রাশিয়াতে ঢুকে পড়তে পারবে। আলমার তখন প্রচন্ড বিরক্ত হয়ে বলে যে আপনি এমন একটা দিনে কিভাবে এই কথা বলতে পারেন, আপনার মনে কি সৃষ্টিকর্তার উপর কোনো ভয় নেই? জোর তখন তাকে একটু টাচ করে বলে যে তুমি আমাকে ভুল বোঝো না, আমি কিন্তু তোমাকে সাহায্য করার জন্য এরকম কথা বলছি। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই গ্রিল বয়কাকে একটা নকল পাসপোর্ট ধরিয়ে দেয় আর বলে যে এই পাসপোর্ট নিয়েই তোমাকে রাশিয়াতে ঢুকতে হবে, তবে সেখানে যাওয়ার জন্য কিন্তু একটা লোকাল বাসে করে তোমাকে যেতে হবে। মাঝপথে আর্মিরা তোমাকে থামাবে আর সেখানকার চেক শেষ হয়ে যাওয়ার পর ওরা তোমাকে ছেড়ে দেবে। আর এইভাবেই তুমি খুব সহজে রাশিয়াতে ঢুকতে পারবে, কারণ যেখানে বাস থামানো হবে ওখানে কোনো ইন্টারনেট সংযোগ নেই, তাই তারা বুঝতে পারবে না যে তোমার হাতের ডকুমেন্টগুলো আসল নাকি নকল। কিন্তু দয়া করে সেখানে কোনো ঝামেলা পাকিও না। এরপরে সে একটা বাসে উঠে বসে আর সব ঠিকঠাক প্রশ্নের উত্তর দিয়ে সে চেকিং পয়েন্ট পারও হয়ে যায়। রাশিয়ার একটা হোটেলে উঠে পড়ে আর তারপর আলমার দেওয়া চিঠির ঠিকানা অনুযায়ী সে বেরিয়ে পড়ে। ঠিকানা অনুযায়ী পৌঁছে বয়কা দেখতে পায় যে এটা একটা অনাথ আশ্রম, যেখানে আলমাই সবার দেখাশোনা করে। কিন্তু ঠিক সে সময় জয়ের লোকজনরা এসে তাকে সেখানে থেকে তুলে নিয়ে যায়। আলমা দূর থেকে বয়কাকে দেখে, কিন্তু সে তো জানে না যে বয়কা এখানে কি কারণে এসেছে। সেখানে থাকা একটি ব্যক্তির কাছ থেকে জয়ের আন্ডারগ্রাউন্ড ফাইটিং ক্লাবের ঠিকানা নিয়ে নেয়। এরপর ওই ঠিকানা অনুযায়ী সেও ওখানে পৌঁছে যায় আর গিয়ে দেখতে পায় আলমা সেখানে সবাইকে ওয়াইন ডিস্ট্রিবিউট করছে। আলমা সেখানে বয়কাকে দেখে তো অনেক অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে যে আপনি কেন আমার পিছু নিয়েছেন? এর আগেও দেখেছি আপনি আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন। বয়কা তখন তাকে ভিক্টরের কথাটি বলতে যায়, কিন্তু তার কথা শেষ হওয়ার আগে জয়ের গার্ড ফালবা সেখানে উপস্থিত হয়। সে আসলে বুঝতে পারছিল না যে এদের দুজনের মাঝখানে কোনো একটা কথা চলছে। ফালবা তখন আলমাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর বয়কাকে নিয়ে সে ক্লাব থেকে বাইরে চলে আসে আর এই সবকিছু জো সিসি ক্যামেরার মাধ্যমে দেখছিল। তখন সে তার লোকজনকে বয়কাকে মেরে ফেলতে বলে আর শুরু হয়ে যায় তুমুল যুদ্ধ। বয়কা তো এক এক করে সবাইকে মারতে শুরু করে আর শেষ মুহূর্তে ফালবা পেছন থেকে তার দিকে বন্দুক তাক করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। সে চোখের পলকে ফালবার কাছ থেকে বন্দুক নিয়ে তাকে সেখানে মেরে দেয়। তখনই আবার জো সেখানে উপস্থিত হয়ে যায়। সে বয়কাকে বলে তুমি তো খুব ভালো ফাইট করো, তুমি জানো এই ক্লাবের মালিক আমি, তুমি চাইলে আমার হয়ে ফাইট করতে পারো। বয়কা তখন তাকে বলে যে আমি কোনো ফাইট করতে আসিনি, আমি এখানে এসেছিলাম আলমার সঙ্গে কথা বলতে। বয়কা তখন লক্ষ্য করে যে চারদিকে জোর অনেকগুলো গুন্ডা আর তাদের হাতে অনেক ভারী ভারী অস্ত্র আছে। সে তখন ভালো করে বুঝতে পারে এতগুলো মানুষের সঙ্গে একসাথে ফাইট করা তার একার পক্ষে কোনোভাবে সম্ভব নয়। তাই বয়কা তাদেরকে আর নাক হাঁটিয়ে সেখান থেকে কেটে পড়ে। জো তখন ফালবাকে ডেকে বলে যে এই লোকটির উপর ভালোভাবে নজর রাখো, কারণ ওর উদ্দেশ্য কিন্তু আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। হোটেলে ফিরে তো বয়কা ঘুমিয়ে পড়ে, কিন্তু বেশ কিছুদিন হলো তার ঘুম কোনোভাবে ভালো হচ্ছে না। সে বারবার ফাইটিং এর ওই নির্মম দৃশ্যগুলোকে দেখতে থাকে, যেগুলো সে কোনোভাবে মেনে নিতে পারছিল না। কোনো মতে ওই রাতটা পার করে দিয়ে তো সে চলে যায় আলমার সঙ্গে দেখা করতে। সেখানে সিকিউরিটি গার্ড তাকে বাধা দিতে আসলে সে তাকে মেরে ভেতরে যায় আর আলমার হাতে ভিক্টরের একটা চিঠি তুলে দেয়। আলমা তখন মনে করে যে বয়কা হয়তো ভিক্টরের বন্ধু, তাই সে বয়কাকে দেখে এবার অনেকটা খুশি হয়ে যায়। বয়কা তখন তাকে জিজ্ঞেস করে যে জোর কি আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে? তখন আলমা বলে যে আমি আর ভিক্টর মিলে জোর কাছ থেকে অনেকগুলো টাকা লোন নিয়েছিলাম, মূলত ওই টাকাগুলো আমরা অনাথ আশ্রমে খরচ করেছি। আমরা দুজনে মিলে ভেবেছিলাম জোরের লোনটা আমরা হয়তো কোনোভাবে পরিশোধ করে দিতে পারবো। এর মধ্যেই ভিক্টর মারা গেল আর এখন জোর কাছ থেকে নেওয়া লোনগুলো আমার একার পক্ষে কোনোভাবে পরিশোধ করা পসিবল না, কারণ এত টাকা তো আমার কাছে নেই। তাই এখন বাধ্য হয়ে আমি জোর হয়ে কাজ করছি। এরপরে সে বয়কাকে জিজ্ঞেস করে যে আপনি কি ভিক্টরের ওই শেষ ফাইটটা দেখেছিলেন? বয়কা তখন উত্তর দেয় যে ভিক্টর আমার সঙ্গে ফাইট করতে গিয়ে মারা গিয়েছে। এই কথা বলে কিছু টাকা সে আলমানাতে তুলে দেয়, মানে যে টাকাটি ভিক্টরের সঙ্গে লড়াই করে জিতেছিল। আলমা এটা শোনার পর তো প্রচন্ড রেগে যায়, টাকাটি তার দিকে ছুড়ে দিয়ে বলতে থাকে যে তুমি এখান থেকে চলে যাও, কারণ তুমি হয়তো শুধুমাত্র টাকার জন্য ভিক্টরকে মেরে ফেলেছো। তোমার কাছ থেকে কোনো টাকা না তো দূরে থাক, আমি এর পর থেকে তোমাকে আর কখনোই দেখতে চাই না। এই কথাগুলো শুনেই তো বয়কা সেখান থেকে চলে যায়। এদিকে জোর তো আর ফাইটিং ক্লাবের জন্য আর একটা নতুন ফাইটার খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনো ভালো ফাইটার এসে খুঁজে পাচ্ছিল না। ঠিক ওই সময় সেখানে বয়কার এন্ট্রি হয় আর সে এক ঘুষিতে জোর একটা গার্ডকে নিচে ফেলে দেয়। জোরের সামনে গিয়ে সে বলে যে আলমা তোমার কাছ থেকে কত টাকা নিয়েছিল? জোর তখন বয়কার দিকে তাকিয়ে হাসি থাকে আর বলে যে আলমার সাথে তোমার আবার কিসের সম্পর্ক? আলমা যে পরিমাণ টাকা আমার কাছ থেকে নিয়েছে ওটা দেওয়া তোমার পক্ষে কখনোই সম্ভব নয়, তাই বাঁচতে হলে এখনই এখান থেকে পালিয়ে যাও, তা না হলে কিন্তু তুমি মারা পড়বে। বয়কা তখন তাকে বলে যে আমি তোমার সাথে একটা ডিল করতে চাই, তুমি যেহেতু একটা ভালো ফাইটার খুঁজছো, আমি তোমার হয়ে ফাইট করতে পারি, এর বিনিময়ে তুমি আলমাকে ছেড়ে দেবে।
জোর তখন তার দিকে এগিয়ে আসে আর বলে যে আমি তোমার কথা মেনে নিলাম, কিন্তু এর বদলে তোমাকে 3টি ফাইট করতে হবে। তুমি যদি তাকে হারাতে পারো তাহলে আমি অবশ্যই আলমাকে মুক্ত করে দেব। বয়কা সঙ্গে সঙ্গে তার এই কথায় রাজি হয়ে যায়, কিন্তু এর সাথে একটা শর্তও জুড়ে দেয়, আর সেটা হলো প্রত্যেকটা ফাইটের পর তাকে একটা দিন করে রেস্ট নিতে দিতে হবে, এমনকি তার প্র্যাকটিসের জন্য জায়গা করে দিতে হবে। এই সময় তো জোর বয়কাকে তার নাম ধরে ডাকে, যেটা শুনে তো বয়কা নিজে অনেক অবাক হয়ে যায়। জোর তখন বলে যে কি তুমি অবাক হয়ে গেলে? তুমি হয়তো জানো না এই শহরের সমস্ত তথ্যই আমি রাখি। কি ভেবেছো আমি তোমাকে চিনব না? আমি এটাও জানি তুমি রাশিয়ার জেল থেকে পালিয়ে এসেছো। তবে তুমি কোনো টেনশন করো না, আমি থাকতে পুলিশ তোমার কিছু করতে পারবে না। তাদের দুজনের কথা শেষ হয়ে গেলে ফালবা তখন জোরকে বলে যে আপনি কেন ওই লোকের পেছনে লেগে আছেন, কেনই বা তার পেছনে এত সময় দিচ্ছেন? জোর তখন তাকে বলে যে আমি তার পেছনে সময় নষ্ট করছি না, বয়কা যে কি জিনিস সেটা কিছুক্ষণ পরে তুমি জানতে পারবে। আলমা এর পরে জোর সঙ্গে দেখা করতে যায় আর বলে যে তুমি কি মনে করেছো ফাইটিং এর মাধ্যমে আমার মন জয় করে নেবে? ভিক্টরের মৃত্যুর জন্য আমি তোমাকে ক্ষমা করে দেব? তুমি কিন্তু মোটেও এটা ভেবো না। তুমি আমার জীবনের সঙ্গে যে অন্যায়টা করেছো সেটা কোনো মাফ হয় না। তুমি এখান থেকে চলে যেতে পারো, তোমার কোনো প্রকার সহযোগিতায় আমার দরকার নেই। বয়কা তখন আবারও বলে যে ভিক্টরের মৃত্যুটা পুরোপুরি একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি কখনোই চাইনি তার মৃত্যু হোক। তার মৃত্যুতে সত্যি বলতে আমি নিজে অনেক কষ্ট পাচ্ছি, যার কারণে সবকিছু ছেড়ে আমি এখানে চলে এসেছি শুধুমাত্র আপনাকে সহযোগিতা করার জন্য। এইসব কথা শোনার পর তো আলমা কোনোভাবে তাকে বিশ্বাস করতে পারে না, যার কারণে সে তার কথার কোনো উত্তর না দিয়ে সে আবার ওখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় বয়কা ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করতে থাকে। সেখানে একটা লোক আছে, তো তাকে বারবার ডিস্টার্ব করতে থাকে। প্রথমে তাকে কিছুই বলে না, কিন্তু যখন সে বুঝতে পারে যে তার জন্য ঠিকমতো প্র্যাকটিস করতে পারছে না, তাকে একটা লাথি দিয়ে সেখানে অজ্ঞান করে দেয়। এটা দেখে সেখানে উপস্থিত সবাই অনেক ভয় পেয়ে যায়, তাকে আর কোনো কিছুই বলার কোনো সাহসই পায় না। ওই দিন রাতের বেলায় শুরু হয় বয়কার প্রথম ফাইট। বরিশ নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে ফাইট করতে থাকে, কিন্তু বরিশ তো তার সাথে কোনোভাবেই পেরে ওঠে না, আর শেষমেশ বয়কা তাকে এক চুটকিতে হারিয়ে দেয়। আলমার এরপর যখন বয়কাকে পানি দিতে আসে তখন সে বলে যে আমি তো শান্তিমতো কোথাও ট্রেনিং নিতে পারছি না, আশেপাশে কি কোনো ট্রেনিং সেন্টার আছে যেখানে গেলে আমি শান্তিমতো ট্রেনিং নিতে পারবো? আলমা তখন বলে যে এখান থেকে মাত্র কয়েক মিনিট দূরত্বে একটা জিম সেন্টার আছে, সেখানে গেলেই তুমি ভালোভাবে ট্রেনিং করতে পারবে। বয়কা তখন বলে আমি অলরেডি সেখানে গিয়েছিলাম, কিন্তু ওখানকার প্রত্যেকটা মানুষের ব্যবহার একদম বোকাদের মতো, ওদের যন্ত্রণায় তো ভালোভাবে ট্রেনিং করতে পারছি না। আলমা তখন তাকে বলে যে কালকে তুমি কমিউনিটি সেন্টারে চলে আসো, সেখানে তোমার ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। পরদিন দেখা যায় আলমা সেখানে তার ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছে। আসলে এই রুমটা ছিল আগে ভিক্টরের। ভিক্টর সবসময় এখানে প্র্যাকটিস করত। বয়কাও এরকম একটা জায়গা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এখানে তাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই। কিন্তু ওই সময় আবার দেখা যায় দরজা দিয়ে ছোট ছোট বাচ্চারা তাকে ফলো করছিল। আলমা তখন তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। বয়কা তখন আলমাকে বলে যে ওদের এখান থেকে সরাচ্ছ কেন? আমার এই প্র্যাকটিস দেখে তো ওরা ইন্সপায়ার্ড হতে পারে, ওরা এখানেই থাকুক। এটা শোনার পরে তো আলমা ওদেরকে এখানে রেখে সেখান থেকে চলে যায়। পরে তো বয়কা আবারও তার প্র্যাকটিস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর ওই দিন রাতের বেলায় বয়কার একটা ফাইটিং কম্পিটিশনও ছিল। আজকে একজনের সাথে নয়, বরং দুইজনের সঙ্গে তাকে লড়তে হবে। বয়কার সাথে আজকে যে দুজন ফাইট করবে তারা হলো অজির ও তার ভাই। এরা দুই ভাইও বেশ স্কিল ফাইটার, তাই বয়কার জেতা আজকে খুব একটা বেশি সহজ হবে না। প্রথম দিকে তো দুই পক্ষ বেশ মারপিট শুরু করে। তাকে আজকে দেখতে অনেক বেশি চিন্তামুক্ত লাগছিল, কারণ বয়কার সঙ্গে আজকে দুজন ফাইট করছে, তাই সে মনে করছিল যে বয়কা হেরে যাবে। এদিকে বয়কা যখন অজিরোকে অ্যাটাক করছিল তখন পেছন থেকে এসে আবার অজিরোর ভাই তাকে অ্যাটাক করে, যার কারণে বয়কার পিঠে তো প্রচন্ড আঘাত পায়। তবে সামনে তো আলমাকে বসে থাকতে দেখে সে আবারও ফাইট শুরু করে। তাকে তো পিছু হটলে চলবে না, যে করে হোক তার ভুলের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে। এরপরে তো খুবই দ্রুত সে ওই দুই ভাইকে মেরে পুরো রিং এর মাঝখানে অজ্ঞান করে দেয়। বয়কা তো জিতে যায়, কিন্তু জোর এই অবস্থা দেখে একদম স্বাভাবিক থাকতে পারে না। সে ভাবতে পারছে না যে দুজনের সঙ্গে বয়কে কিভাবে একাই জিততে পারে। আর এই রাগ থেকে এসে জেলের অফিসারকে ডেকে পাঠায়, তাকে টাকা দিয়ে বলে যে যেভাবে হোক আমার ক্রাশারকে আনতে চাই। গল্পের শুরুতে কিন্তু আমরা ক্রাশারকে দেখতে পেয়েছি, যাকে চারজন মিলে ফাইটিং রিংয়ে নিয়ে আসছিল। কিন্তু জোর এই কথা শুনে তো অফিসার তাকে বলে যে এটা কোনোভাবে সম্ভব নয়। একে তো ক্রাশার খুবই বিপজ্জনক, তাকে জেলখানা থেকে বের করা মানে নিজের বিপদ নিজেরাই ডেকে আনা। এর আগেও কিন্তু আপনার জন্য আমি তাকে একবার বের করে এনেছিলাম, কোনো রকম সেবার চাকরিটা বাঁচিয়েছি, কিন্তু এবার যদি তাকে বের করে আনি তাহলে আমার আর চাকরি থাকবে না। আর তার উপর সে যদি পালিয়ে যায় তাহলে এটা জবাব দিয়ে কিন্তু আমি কোনো মতে পার করতে পারবো না। এই সময় জোর তাকে বলে যে আমি এর পরিবর্তে আপনাকে বয়কাকে দিয়ে দিতে পারি। জেলের অফিসার তখন বয়কার কথা শুনে তো চুপ হয়ে যায়, কারণ বয়কা তো তাদের জেলখানা থেকে পালিয়েছিল। এই জন্য উপরমহল থেকে তাদের উপর এখনো চাপ আছে, এখন পর্যন্ত তাকে খুঁজে বেড়াচ্ছে। তাই বয়কাকে পাওয়ার আশায় অফিসার এইবারের মতো জোর কথায় রাজি হয়ে যায়। এদিকে কমিউনিটি সেন্টারের ওই রুমে তো বয়কা এখনো প্র্যাকটিস করে যাচ্ছে। তাকে দেখে ভালোভাবে বোঝা যাচ্ছে যে তার শরীরে প্রচন্ড ব্যথা, সে ভালোভাবে তো মুভমেন্টই করতে পারছে না। এই সময় সেখানে আলমা চলে আসে আর বলে যে শরীরে ব্যথা থাকা অবস্থায় প্র্যাকটিস না করতে, এটা আমি ভিক্টরের কাছ থেকে শিখেছি। এরপর সে তার হাতে থাকা একটা মলম বয়কার দিকে এগিয়ে দেয়।
বয়কা প্রথমে নিজেই চেষ্টা করছিল ওটা লাগানোর, কিন্তু সে এতটাই ব্যথা পেয়েছিল যে ওই পর্যন্ত তার হাত পৌঁছাচ্ছিল না। তাই আলমা তখন ওই মলমটা নিজে নিজে হাত দিয়ে বয়কাকে ম্যাসাজ করতে থাকে। তখন সে বয়কাকে বলে যে তুমি পারলে তো এখান থেকে চলে যেতে পারো, আমার জন্য এত কিছু করার দরকার কি? জোর কিন্তু খুব একটা ভালো মানুষ নয়, সে যে কোনো সময় তোমার ক্ষতি করে দিতে পারে। বয়কা তখন তাকে উল্টো জিজ্ঞেস করে যে তুমি কেন পালাচ্ছ না, তুমি চাইলেই তো জোর কাছ থেকে পালিয়ে যেতে পারো। আলমা তখন বলে যে আমি যদি এখান থেকে পালিয়ে যাই তাহলে অনাথ আশ্রমের কি হবে? এখানকার প্রত্যেকটা শিশুই অনেক বিপদে পড়ে যাবে, এমনকি ভালো কোনো গাইড না পাওয়ার জন্য তাদের জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। ওই বাচ্চাগুলোকে আমি শুধু নয়, ভিক্টর অনেক ভালোবাসতো, তাই আমার পক্ষে ওদেরকে ছেড়ে যাওয়া কোনোভাবে সম্ভব নয়। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে দেখা যায় আলমা যখন ওখানে কাজ করছিল তখন জোর সে রুমে ঢুকে পড়ে। এরপর জোর তাকে তো ভিক্টরের মৃত্যু নিয়ে নানা রকম মিথ্যা কথা বলতে থাকে। সে বলে যে ভিক্টরের মৃত্যুর পেছনে বয়কাই দায়ী, আসলে সেই তাকে মেরে ফেলেছে। কিন্তু আলমা তার কোনো কথার উত্তর না দিয়ে তো কাজ চালিয়ে যায়। তখন আবার জোর তাকে এসে কিস করতে যায়, কিন্তু আলমা তাকে বাধা দেওয়াতে জোর তাকে ধাক্কা দিয়ে সেখানে ফেলে দেয়। এরপর সে আলমাকে বলেছে আমি যেন আর কখনোই দেখি না তার সঙ্গে তোমার দেখা হয়েছে, আর যদি দ্বিতীয়বার দেখা হয় তাহলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। এটা বলে সে রুম থেকে বেরিয়ে যায়। আর এর পরের দিন তো বয়কা আসে আলমার সঙ্গে দেখা করতে। আলমা তো তখন বয়কার উপর প্রচন্ড রেগেছিল, কারণ সেও তখন সন্দেহ করত যে ভিক্টরকে হয়তো বয়কা মেরে ফেলেছে। তাই সে বয়কাকে জিজ্ঞেস করে সত্যি করে বলো তো তুমি আসলে ওই দিন ভিক্টরের সঙ্গে কি করেছিলে? বয়কা তখন বলে যে আমি অনেক আগে থেকে ফাইটিং করতাম, আমি খুব একটা ভালো মানুষ না, এ কারণে জেলে ছিলাম। তবে একসময় আমার মনে জিদ উঠেছে আমাকে চ্যাম্পিয়ন হতে হবে, তাই জেল থেকে পালিয়ে আমি সেই স্বপ্নের দিকে এগোতে শুরু করি। এরপর থেকে আমি অনেকগুলো ফাইট কম্পিটিশনে অংশগ্রহণ করেছি। একদিন ভিক্টরের সঙ্গে আমার ফাইট হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিন খারাপভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ভিক্টর মারা যায়। এর পেছনে সত্যি বলতে আমার কোনো হাত ছিল না, আমি কখনোই কাউকে মেরে ফেলতে চাইনি, কারণ এটা তো আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য শুধুমাত্র চ্যাম্পিয়ন হওয়া। বয়কার এই কথাগুলো শুনে তো ভিক্টরের মৃত্যুর কথা ভেবে আলমা আবারও কষ্ট পেয়ে সেখান থেকে কান্না করতে করতে চলে যায়। ওই দিন রাতেই তো বয়কাকে 3 নম্বর ফাইট করতে হবে। আজকে তার আবার স্পেশাল একজনের সঙ্গে ফাইট করতে হবে, যার নাম ইগোর। সে ফাইটিং দুনিয়ায় অনেক বড় একজন তারকা, অনবরত সে অনেক কম্পিটিশনে উইন করেছে। তাই বলা যেতে পারে আজকের ফাইটিংটা বয়কার জন্য অনেক কঠিন হতে চলেছে। ফাইটিং শুরু হলে দেখা যায় ইগোর তাকে বারবার মারছিল, বয়কা যেন আজকে তার কাছে কোনো পাত্তাই পাচ্ছিল না। আর ওই সময়তে ইগোর সেই দুর্বল পয়েন্টটা বুঝতে পারে, মানে আগের দিন যেখানে আঘাত পেয়েছিল সে আজকে তাকে ওইখানে বারবার আঘাত করে। বয়কা তো প্রচন্ড ব্যথা পাচ্ছিল, কিন্তু আলমার কথা ভেবে সে কোনো মতেই হার মানতে চায় না। সে আবারও ফাইট ব্যাক করতে থাকে, আর শেষের দিকে গিয়ে ইগো রিংয়ের মধ্যে অজ্ঞান হয়ে যায়। বয়কাকে আবার উইনার হিসেবে ঘোষণা করা হয়। চারদিকে দর্শক তো সবাই বয়কার নাম ধরে চেয়ার করে থাকে। আর এই দৃশ্যগুলো দেখে তো নিজেই অজান্তে আলমার চোখে পানি চলে আসে। এটা ছিল বয়কার 3 নম্বর ফাইটিং। তাই বয়কা ভাবতে থাকে যে এর পরে তো নিশ্চয়ই আলমাকে মুক্ত করে দেওয়া হবে, কারণ সে তো আগে জোর সঙ্গে ডিল করেছিল যে যদি 3-3টে ফাইটিং পরপর সে জিততে পারে তাহলে আলমাকে মুক্ত করে দেওয়া হবে। এই ফাইটিং এর পর এবার সে ক্রমে ফিরে যেতে চায়, কিন্তু জোর তখন তাকে বলে যে তোমাকে আরেকটা ফাইটিং এ অংশগ্রহণ করতে হবে। বয়কা তখন তার কথা শুনে প্রচন্ড রেগে যায় আর বলে যে আমি তো তোমার ক্লাবের চ্যাম্পিয়নকে হারিয়ে দিলাম, তোমার সঙ্গে হওয়া ডিল অনুযায়ী আমি আমার কাজ কমপ্লিট করে ফেলেছি, এখন তোমার উচিত আলমাকে ছেড়ে দেওয়া। জোর তখন বলে যে ইগোর আমার আসল চ্যাম্পিয়ন ছিল না, তুমি তো আমার আসল চ্যাম্পিয়নের সঙ্গে এখন ফাইট করতে চলেছ, আর তুমি যদি এখন চলে যেতে চাও তাহলে যেতে পারো, আমি আলমাকে অন্য কোথাও বিক্রি করে দেব। বয়কা তো এই কথা শুনে আরো বেশি রেগে যায়, কিন্তু তার কিছুই করা ছিল না, তাই সে জোর কথা অনুযায়ী ফাইট করতে রাজি হয়ে যায়। এরপরে তো বয়কার ম্যানেজার বিল তাকে কল করে। কলটা রিসিভ করতে ম্যানেজার তাকে জানায় যে তুমি যদি 10টার বাসে রওনা না হও তাহলে কিন্তু কোনোভাবে ইউরোপিয়ান লিগে খেলতে পারবে না। বয়কা তখন তাকে জানায় যে আমি ঠিক সময় মতো চলে আসবো। এটা বলে সে কলটা কেটে দেয়। আর ওই সময় আমরা দেখতে পারি জেলের অফিসার ক্রাশারকে নিয়ে ওখানে চলে যায়, যাকে প্রত্যেক বারের মতো 4 জন বেঁধে সেখানে নিয়ে আসছে। ক্রাশারকে দেখে এতটাই ভয়ানক মনে হচ্ছিল যে সে যেন এখনই কাউকে খুন করে ফেলবে। এরপরে তো বয়কা আর ক্রাশারের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। বয়কা অনবরত তাকে হিট করতে থাকে, কিন্তু এত হিট করার পরও ক্রাশারের যেন কিছুই হচ্ছিল না। তার শরীর একদম লোহার মতো, তার যেন কোনো ফিলও হচ্ছিল না। এরপরে তো সুযোগ বুঝে ক্রাশার বয়কার মুখে একটা আঘাত করে বসে। বয়কা তো সঙ্গে সঙ্গে গ্রাউন্ডে লুটিয়ে পড়ে। বয়কার এরকম দুর্দশা দেখে তো গ্যালারি থেকে জোর অনেকটা খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে বয়কা হয়তো এইবার আর বাঁচতে পারবে না। তখন তার পাশে থাকা আলমা অনেক টেনশনে পড়ে যায়, আর এদিকে বয়কা তখন আলমার দিকে তাকিয়ে আবার উঠে দাঁড়ায়। ওই সময় দেখা যায় তার মুখ থেকে অনবরত রক্ত ঝরছে, কিন্তু এর পরেও তো বয়কা খুব একটা বেশি সুবিধা করতে পারে না। ক্রাশার তো আবারও বয়কাকে গ্রাউন্ডে আঁচড়ে ফেলে দেয়, কিন্তু বয়কা তো তাও হার মানে না। সে তার সব শক্তি দিয়ে ক্রাশারকে আঘাত করতে থাকে। বয়কা এবার ক্রাশারকে এত দ্রুত হিট করতে থাকে যে কোনোভাবে ক্রাশার তাকে থামাতে পারছিল না। আর শেষ পর্যন্ত ক্রাশার যখন উঠে দাঁড়ায় তখন বয়কাকে এত জোরে একটা লাথি মারে যার কারণে সে রিং থেকে বাইরে পড়ে যায়। আর এই একটা হিটে ক্রাশার জ্ঞান হারিয়ে ফেলে। জোর তো এই সময় তার টিমকে দ্রুত পুলিশকে ডেকে আনতে বলে, যেন পুলিশ দ্রুত বয়কাকে ধরে নিয়ে যায়, কারণ বয়কার এমন রূপ দেখে সে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে। বয়কাকে যদি না থামানো যায় তাহলে আজকে হয়তো তার দিন শেষ হতে চলেছে।
এরপরে তো সে আলমাকে জিম্মি করে সামনের দিকে এগোতে থাকে। বয়কা এটা দেখে তো তার দিকে দৌড়াতে থাকে, কিন্তু ওই সময় আবার জোর গার্ডরা এসে তাকে অনবরত পেটাতে থাকে, এমনভাবে আঘাত করতে থাকে যে সে কোনোভাবে আর উঠতে পারে না। এই দৃশ্য দেখে তো আলমা প্রচন্ড ভয় পেয়ে যায় আর অনেক চিৎকার করে থাকে। আলমার চিৎকারে বয়কা আবার উঠে দাঁড়ায়। এরপর বয়কা ওই গার্ডদের পেটাতে শুরু করে আর শেষ পর্যন্ত তাদেরকেও পরাজিত করে। কিন্তু ওপরের গ্যালারি থেকে তখন জোর আরেকজন গার্ড তাকে গুলি করে বসে। দুটি গুলি তো সরাসরি তার কাঁধে আর পায়ে বিঁধে যায়, কিন্তু বয়কা তাও থেমে থাকে না। সে নিচে পড়ে থাকা গার্ডদের কাছ থেকে বন্দুক নিয়ে তো ওপরে এসে গার্ডদের সরাসরি গুলি করে দেয়। এরপর বয়কা দ্রুত বাইরে চলে যায় আর জোর তখন আলমাকে নিয়ে গাড়িতে উঠছিল। বয়কা তাকে থামতে বলে, কিন্তু জোর বলে যে তোমার হাতের পিস্তলটি এখানে ফেলে দাও, তা না হলে কিন্তু তোমাকে মেরে ফেলবো। বয়কা তখন তার হাতের পিস্তলটি নিচে রেখে দেয়। জোর তখন তাকে বলে যে আলমাকে দেওয়ার মতো তোমার কাছে কিছুই নেই, ভালো হয় তুমি তার জীবন থেকে কেটে পড়ো, আমি আমার সঙ্গে তাকে নিয়ে যাব। এই কথা বলার সময় আবার আলমা তার হাতে কামড় দেয় আর সুযোগ বুঝে তখন তাদের দিকে তেড়ে আসে আর জোর ওই সময় বয়কার দিকে গুলি চালিয়ে দেয়, যেটা সোজা গিয়ে তার পেটে লাগে। কিন্তু তবুও বয়কা থেমে থাকে না, জোরকে ধরে তো সে ইচ্ছে মতো ঘুষি মারতে থাকে আর শেষ পর্যন্ত গলা টিপে তাকে ওখানে মেরে ফেলে। এরপরে বয়কা মাটিতে লুটিয়ে পড়ে, কারণ এতগুলি গুলি লাগার পরে তো কোনো ব্যক্তিরই সেখানে দাঁড়িয়ে থাকার কথা না। আলমা তখন দ্রুত তার কাছে ছুটে যায় আর বয়কা জিজ্ঞেস করে যে তুমি কি আমাকে এখনো ক্ষমা করতে পারোনি? কিন্তু আলমা তখনও পর্যন্ত তার কোনো উত্তর দেয় না। এরপরে তো 6টি মাস পার হয়ে যায়। আমরা দেখতে পাই তখন পর্যন্ত বয়কা বেঁচে আছে, তবে পুলিশ তখন তাকে ধরে নিয়ে জেলখানায় আটকে রেখেছে। আর ওই জেলখানাতে আলমা এসেছে তার সঙ্গে দেখা করতে। আলমা যে তার সঙ্গে দেখা করতে এসেছে এটা দেখে তো বয়কা অনেক অবাক হয়ে যায়, কারণ এটা তো সে কখনো এক্সপেক্ট করেনি যে আলমা তাকে ক্ষমা করে দেবে। বয়কা আলমাকে দেখে বলে, তুমি যে এখানে আসবে আমি ভাবতে পারিনি, তাহলে বলো তোমার অনাথ আশ্রমের ছেলেরা কেমন আছে? এটা শুনে তো আলমা একটু হেসে দেয় আর তারপর সে কিছু ড্রয়িং তাকে দেখাতে থাকে। সে বলে যে ওই বাচ্চাগুলো তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিল আর তোমাকে কল্পনা করে এই ড্রয়িংগুলো এঁকেছে। আলমা আরো বলতে থাকে যে তোমার সঙ্গে যখন আমার প্রথম দেখা হয়েছিল তখন আমি আসলে তোমাকে অনেক ঘৃণা করতাম, এমনকি ভেক্টরের মৃত্যুর জন্য আমি তোমাকে দায়ী করতাম, কিন্তু পরবর্তীতে তুমি ঠিকই প্রমাণ করে দিয়েছো যে পৃথিবীতে এখনো কিছু ভালো মানুষ আছে। তুমি চাইলে তো আমার কাছে ক্ষমা চাইতে নাও আসতে পারতে, তারপরেও তুমি এসেছো, এমনকি নিজের জীবন বাজি রেখে তুমি আমাকে মুক্ত করেছো। আমি তো অনেক লজ্জিত যে এতদিন পর তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তাদের কথা শেষ না হতে পুলিশ এসে আবারও বয়কাকে নিয়ে যায়। বয়কা আজ হয়তো অনেকটা স্বস্তি পেয়েছে, কারণ আলমার কাছে ক্ষমা না পাওয়া পর্যন্ত সে ঠিকমতো ঘুমাতে পারছিল না। এরপর দেখা যায় ওই জেলের ভেতরে বয়কা ফাইটিং ক্লাবের অংশগ্রহণ করেছে, কিন্তু এখন তার এই ফাইটিং কোনো খারাপ উদ্দেশ্য নয়। এখন তার একটাই লক্ষ্য, নিজেকে ভালো একজন ফাইটার হিসেবে প্রতিষ্ঠিত করা। আর এই দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই দুর্দান্ত অ্যাকশনে ভরপুর মুভির গল্পটা এখানে শেষ হয়ে যায়। আসলে মানুষকে কখনোই বাইরে থেকে বিচার করা উচিত নয়। বয়কার মতো একজন ফেরারি আসামিও যে শুধুমাত্র অনুশোচনার জন্য নিজের জীবনকে বাজিয়ে রাখতে পারে সেটা কিন্তু কেউ কল্পনা করতে পারেনি।